গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। এখানে সবাই আমার বিগ বি অর্থাৎ রওশন সাদিক রায়জাদার এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড করতে এসেছেন, কিন্তু এঙ্গেজমেন্টে এখনও অনেক সময় বাকি। তাই আমি রওশন ভাইয়ের কাছে একটা ডিমান্ড করতে চাই, আমার সুইট কিউট ভাবি শুভ্রার জন্য একটা রোম্যান্টিক সং গাইতে। অনেকে হয়তো জানেন না, রওশন রায়জাদা একজন ভালো বিজনেসম্যানের পাশাপাশি অনেক ভালো সিঙ্গারও। সবাই চেয়ার আপ করছে রওশনকে। সুভা অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। আসলে কি রওশন এত ভালো গান পারে? তাহলে ওকে কখনো শোনায়নি কেন? একজন এসে রওশনকে মাউস স্পিকার আর গিটার দিয়ে যায়। রওশন সেটা সেট করে নেয়। তারপর গিটার নিয়ে হলের সেন্টারে গিয়ে দাঁড়ায় সুভার বরাবর। লাইট অফ হয়ে শেড লাইটের আলো জ্বলে ওঠে। আভি গিয়ে সুভার পাশে দাঁড়ায়। ওর আর কতটুক দেখা বাকি আছে ভাবি? রোশন ভাই ইজ অলরাউন্ডার, ধীরে ধীরে জেনে যাবে। সুভা আভির দিকে তাকিয়ে আবার রওশনের দিকে তাকায়। দিস ইজ অনলি ফর মাই হার্ট। সুভাকে ফ্লাইং কিস ছুড়ে মেরে গাইতে শুরু করে রওশন। রওশন গিটার হাতে সুভার চারপাশে ঘুরছে আর গাইছে। রওশন এসে সুভার বরাবর থামে। রওশন থামতেই ওদের দুজনের ওপর গোলাপের পাপড়ি পড়তে শুরু করে। সুভা অবাক হয়ে ওপরে তাকাতে দেখে কয়েকজন মিলে ওপর থেকে ফেলছে সেগুলো। লাইট জ্বলে ওঠে আর সবাই ক্ল্যাপিং করতে শুরু করে। সুভার চুলে কয়েকটা পাপড়ি আটকে আছে। রওশন সুভার কাছে গিয়ে ও চুল থেকে পাপড়িগুলো তুলতে তুলতে বলে, কারো অধিকার নেই রওশনের পারমিশন ছাড়া ওর জানের কাছে আসার। হোক সেটা সামান্য ফুলের পাপড়ি। সার্ভেন্ট এসে রওশন সুভার সামনে রিং এর প্লেট আনে। ওহি রিং তুলে সুভার হাতে দেয়, কিন্তু আরেকটা বক্সে রিং নেই। আরেকটা রিং কোথায়? ওহি আশেপাশে খুঁজতে থাকে। টাইসেল দৌড়ে ওদের সামনে আসে। ওর মুখে একটা মাস্ক। রওশন হাঁটু বাজ করে বসে টাইসেলের গায়ে হাত বুলিয়ে ওর মুখ থেকে বক্সটা নিয়ে নেয়। ওটা খুলতে সবাই অবাক, কারণ ওটার মধ্যে রিং। টাইশু, তুই শেষমেশ রিং নিয়ে পালালি? জি না, আমি টাইসুকে রিংয়ের দায়িত্ব দিয়েছিলাম, তাই না টাইসু? টাইসু জিভ বের করে হাসছে আর লেজ নাড়াচ্ছে। রওশন নিজের হাত বাড়িয়ে দেয় আর সুভা ওর আঙুলে রিং পরিয়ে দেয়। রওশন সুভার হাত নিজের হাতে নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ভাই, রিং পরাবি নাকি সারা রাত অপেক্ষা করতে হবে? তুই সবসময় আমার রোমান্টিক মুডের 12টা বাজাস। পাবলিকের সামনে রোম্যান্স করবে আর আমি বললেই দোষ। রওশন আভির কথায় কান না দিয়ে সুভার হাতে রিং পরিয়ে দেয়। ওদের এঙ্গেজমেন্ট কমপ্লিট হতে সবাই কংগ্রেস জানায় ওদের। রাতে আজকে পূর্ণ চাঁদ উঠেছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশে সেই চাঁদটার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সোফা। খোলা চুলগুলো অবাধ্য হয়ে এলোমেলোভাবে উঠছে হাওয়ায়। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরায় চমকে উঠল ও, কিন্তু পরক্ষণে তার সেই পরিচিত স্পর্শ বুঝে ওঠে ও। রওশন সোফার কাঁধে থুতনি রেখে লো ভয়েসে বলতে শুরু করে ওকে। এত রাতে এখানে কি করছো শুভা? চাঁদ দেখছি। সুভা আকাশের দিকে তাকিয়ে উত্তর দিল। একা একা? আমাকে ডাকলেও তো পারতে। জবাবে হালকা হাসল সুভা। রওশন সুভার থেকে সরে ওর বরাবর রেলিং ধরে ওর গা ঘেঁষে দাঁড়ায়। তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে। জানো শুভা, আমার ড্যাড একজন আর্মি অফিসার ছিলেন। সুভা কিছুটা অবাক হলো রওশনের কথায়। রওশন আবারও বলতে শুরু করে। উনি নিজের দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি অনেক লয়াল ছিলেন। কাকু অর্থাৎ আদনান রায়জাদা ওনার থেকে লুকিয়ে ইলিগাল কাজ করত, কিন্তু ড্যাড যখন এসব জানতে পারে তখন আদনান রায়জাদাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু আদনান রায়জাদা আমার ড্যাডকে নিজের জালে আটকে দেন। বাই ইমোশনাল ব্ল্যাকমেইল করে ক্ষমতা চান আর বলেন উনি সূত্রে যাবেন, কিন্তু এমন কিছু হয়নি। উনি ট্রেনে নিজের লোকদের দিয়ে বোম রাখেন। ড্যাডের কাছে উপায় ছিল না, উনি বোমের ব্যাগটা নিয়ে ট্রেন থেকে নেমে যান। কিছু দূর যেতেই ব্লাস্ট হয়ে যায়। সবাই এটাকে সাধারণ ভেবে নেয়। কাকু বলেন দোষ টেরোরিস্টদের। ওনার কথায় বিশ্বাস করি আমি। পরে আমাকে নিজের কালো ব্যবসায় যোগ করিয়ে দেন তিনি। আমি যখন জানতে পারি ওনার আসল রূপ, সরে আসি আমি ওনার থেকে। নিজের আলাদা গ্রুপ তৈরি করি। ওনার বিরুদ্ধে প্রুফ ছিল না আমার কাছে, তাই আবির সাথে মিলে এই প্ল্যান বানাই। আবি ওনার বিশ্বস্ত হয়ে ওনার বিরুদ্ধে প্রুফ খোঁজে। তারপরে ঘটনা তো সবই তোমার জানা আছে। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে রওশন। সুভার চোখ ছলছল করছে এখনো। রওশন আবারও বলে, জানো শোভা, আমার ড্যাড চাইলে নিজেকে বাঁচাতে পারতেন ট্রেন থেকে নেমে গিয়ে, কিন্তু উনি সেটা করেননি।
ট্রেনে হাজারো মানুষের কথা ভেবে নিজের একার কথা ভুলে যান তিনি। ড্যাড বলতেন 10 জনকে বাঁচাতে গিয়ে একজনের মৃত্যু হয়, তাহলে সেটা মৃত্যু নয়, শহীদই মৃত্যু হয়। নিজের জীবনের আগে নিজের দেশের মানুষের কথা ভাবা একজন যোদ্ধার কর্তব্য, সেটাই করেছেন। আই এম প্রাউড অফ ইউ ড্যাড। আকাশের দিকে তাকিয়ে বলল রওশন। সুভা রওশনের কাঁধে হাত রাখতে রওশন ওর দিকে ফিরে তাকায়। উই প্রুভড অফ হিম। রওশন সুভাকে জড়িয়ে ধরে। ওর ভেতরের অবস্থা হয়তো ও ছাড়া কেউ বুঝতে পারবে না। নিজের চোখের পানি আড়াল করে মুছে ফেলে ও। কখনো ছেড়ে যেও না শোভা, আমার দুনিয়াতে তুমি ছাড়া আমি সম্পূর্ণ একা। অতিরিক্ত ভালোবাসি আমি তোমাকে। আমিও। এখন চলো গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে ফাংশন আছে। রওশন সুভাকে ওর রুমে দিয়ে সে নিজের রুমে চলে আসে। পরের দিন আজকে রওশন আর সুভার গায়ে হলুদ আর মেহেন্দি। রওশন সব ফাংশন একসাথে করে ফেলতে বলেছে, কারণ অযথা এই ধরনের ফাংশন করে সময় নষ্ট করতে চায় না ও। যত দ্রুত সম্ভব সুভাকে নিজের করে নিতে চায় ও। আভি পুরো ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে। দম নেওয়ারও সময় নেই বেচারার। সকাল থেকে এক নাগাড়ে কাজ করেই চলেছে। ওহি আছে ওর সাহায্যের জন্য। অনেক ভালো করে আভির সাথে মিশছেও। ওর একটাই এইম এখন আভির বিশ্বাস আগের মতন অর্জন করা, ওর ভালোবাসার আগের মতো অর্জন করা, যা নিজের ভুলের জন্য হারিয়েছে ও। মেহমান আসতে শুরু করেছে। সবার আগে হলুদ, তারপর মেহেদি। সুভাকে এনে স্টেজে বসানো হয়েছে। হলুদ রঙের লেহেঙ্গা, সাথে কাঁচা ফুলের গহনা পরেছে ও। দেখতে একদম কোনো ফুলের রাজ্যে রানী লাগছে তাকে। সুভাকে আগে কে হলুদ লাগাবে? আমি। রওশনের কথা শুনতেই সবাই ওর দিকে তাকায়। হলুদ আর সাদা রঙের পাঞ্জাবি স্যুট পরেছে রওশন। একদম ভিন্ন লাগছে রওশনকে আজকে। এটা কেমন কথা ভাইয়া? বর কি কখনো বউকে হলুদ দেয়? আপনার হলুদই তো সুভাকে লাগানো হবে। আমি তো সেটাই বলছি, ওয়েট। রওশন সুভার বরাবর গিয়ে দাঁড়ায়, তারপর সুভাকে বলে, নাও শোভা, নিজের বরকে হলুদ লাগিয়ে দাও। বলে রওশন হলুদের থালা এগিয়ে দিল। সুভা কি করবে বুঝতে পারছে না। আশেপাশে সবাই মুখ টিপে হাসছে। কি হলো দাও। রওশন কিছুটা জোরে বলল। সুভা কাঁপা কাঁপা হাতে হলুদ নিয়ে রওশনের গালে আর হাতে লাগিয়ে দিল। হলুদ লাগাতেই রওশন চট করে উঠে সুভার গালে নিজের গাল ঘষে দিল। ওর গালের হলুদ এখন সুভার গালে। সুভা ড্যাব ড্যাব চোখে তাকায় রওশনের দিকে। আভি সিটি বাজিয়ে বলতে শুরু করে, জিও বিগ বি, হাউ রোম্যান্টিক। তোকে ট্রেনিং দিচ্ছে, ইন ফিউচারে কাজে লাগবে। আভি ওহির দিকে এক পলক তাকিয়ে মুখে মিথ্যা হাসি টেনে নেয়। নাও, আমার হয়ে গিয়েছে এখন, তোমরা আমার জানকে হলুদ লাগাতে পারো। ওহি আর বাকিরা মিলে সুভাকে হলুদ লাগিয়ে দিতে শুরু করে। হলুদ লাগানো শেষ হতেই ওকে ফ্রেশ করিয়ে রেডি করে দেয় ওহি মেহেন্দির জন্য। সবুজ রঙের লেহেঙ্গা আর হালকা সাজানো হয়েছে সুভাকে। সুভার হাতে মেহেন্দি লাগানো হচ্ছে। রওশন আর আভি ওদের বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছে। সুভার হাতে সুন্দর করে রওশন নাম লেখা হয়েছে। সুভা ব্লাশিং হয়ে নিজের হাতে রওশনের নাম দেখছে। মেহেন্দি লাগানো শেষ হতেই সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ওহি নিজের হাতে মেহেদি পরতে ব্যস্ত। সুভা রওশনকে খুঁজতে খুঁজতে ছাদের দিকে যাচ্ছে। হঠাৎ কে যেন সুভার হাত টেনে ধরে। কে কে? শুভা, আমি। ডোন্ট প্যানিক। তুমি এভাবে আমাকে টেনে আনলে কেন? কিছু বলার ছিল তোমায়। কি? তোমাকে আমার সাথে যেতে হবে শুভা, না হলে সত্যটা তুমি কখনো জানতে পারবে না। কিসের সত্য আর কোথায় যেতে হবে আমায়? রওশনের সত্য। মানে? ও তোমার কাছ থেকে অনেক বড় সত্য লুকিয়েছে শুভা। তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার পথ ছাড়ো। আমি রওশনকে জিজ্ঞাসা করবো বিষয়টা কি। রিনা হঠাৎ সুভার মুখে স্প্রে করে আর সুভা সেন্সলেস হয়ে পড়ে যায়। সুভা সেন্সলেস হতেই একজন আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর সুভার সামনে হাঁটু গেড়ে বসে বলে, তোর ভালোবাসার হাতেই তোকে শেষ করব। আমি রৌশন রায়জাদা। কিছুক্ষণ পর সুভাকে কোথাও পাচ্ছে না ওহি। সুভাকে না পেয়ে ও রওশনের কাছে চলে যায়। ভাইয়া, সুভাকে পাচ্ছি না কোথাও। পাচ্ছ না মানে? পুরো বাড়ি খুঁজেছি কিন্তু ও কোথাও নেই। রওশন দ্রুত নিচে নেমে আসে। নিজে পুরো বাসায় খুঁজতে থাকে ও সুভাকে। শুভা, কোথায় তুমি শুভা? রওশনের টেনশনে মাথা ধরে যাচ্ছে। গার্ডদের সবাইকে ওকে খুঁজতে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ রওশনের ফোনে মেসেজ আসে। রওশন মেসেজ চেক করতে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। সুভা মেসেজ করেছে ওকে কোথায় ডেকেছে, নিচে অ্যাড্রেস দেওয়া। শুভা বাসা থেকে বের হলো কেন?
আর এখানে কেন আসতে বললো? মাউন্ট হিল ক্লাইম্বিং পার্ক। রওশনকে একটা ক্লাইম্বিং হিলে আসতে বলেছে সুভা। রওশন দ্রুত ওখানে পৌঁছায়। যেতেই দেখে সুভা পাহাড়ের কোণায় দাঁড়িয়ে সেই দিকে তাকিয়ে আছে। রওশন দৌড়ে ওর কাছে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার কোনো আইডিয়া আছে শুভা? হঠাৎ না বলে এখানে আসার মানে কি? সুভা রওশনের দিকে ফিরে তাকায়। সুভার চোখ অসম্ভব লাল হয়ে আছে, চোখে পানি টলটল করছে। রওশন ঘাবড়ে যায় সুভাকে এমনভাবে দেখে। তুমি ঠিক আছো শুভা? অসুস্থ লাগছে তোমায়, কিছু তো বলো। রওশন ঘাবড়ে গিয়ে সুভার কপালে গলা চেক করে যদি জ্বর হয়। আপনি আমার জন্য সব করতে পারেন, তাই না রওশন? হঠাৎ এই প্রশ্ন? যা চাইবো তাই দিবেন। চেয়ে তো দেখো, জানো হাজির তোমার জন্য। সেটাই তো চাই। মানে? সুভা কিছু না বলে 2 হাত দিয়ে রওশনকে বুকে ধাক্কা দেয় আর রওশন হিল থেকে নিচে পড়ে যায়। শুভা! রওশন নিচে পড়ে যায়। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে দেখে 2 হাতের মেহেন্দি লেপ্টে গিয়েছে। সুভার নিঃশ্বাস আটকে আসছে। ধপ করে ওখানে বসে পড়েও শরীর কাঁপছে। ওর মনে হচ্ছে কেউ ওর শরীরে চাবুকের আঘাত করেছে। আই এম সরি রওশন। সুভার চিৎকার আসছে, কিন্তু সেটারও শক্তি হারিয়ে গিয়েছে। মাথা ঝিমঝিম করছে ওর। আশেপাশে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে যেন। সুভা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে চিৎকার করে জোরে জোরে রওশনের নাম নিতে শুরু করে। ওর কান্নার আওয়াজ চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু হয়তো সেটা রওশনের কানে পৌঁছাচ্ছে না। 4 দিন পর। ঘটনার 4 দিন পার হয়ে গিয়েছে। সেদিনের পর সুভা আর রায়জাদা মেনশনে ফিরে যায়নি। নিজের বাড়ি চলে এসেছে ও। নিজেকে 4 দেওয়ালের মাঝে আটকে নিয়েছে সুভা। আভি অগণিত বার এসেছে সুভার কাছে। ওর একটাই প্রশ্ন, রওশন কোথায়? কি হয়েছিল সেদিন? কিন্তু সুভা নিজের মৌনতা ভাঙেনি। আভি রেগে সুভাকে পুলিশের ভয়ও দেখিয়েছে, কিন্তু তাও সুভা নিশ্চুপ। আভি প্রতিবারই হতাশ হয়ে ফিরে গিয়েছে। কিচেনে কফি বানাচ্ছে সুভা। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সুভা গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে যায়। ওর চোখ মুখ শক্ত হয়ে যায় রাগে। একজন লোক দরজায় পিঠ করে দাঁড়িয়ে আছে। আপনি? সুভার কথায় ফিরে তাকায় সে। শানের চেহারা দেখতে সুভার মনে বিস্তৃতি অনুভব হয়। শান দেশের সবচেয়ে বড় অবৈধ ব্যবসায়ী আর স্মাগলার। আজ অবধি কেউ ওর পরিচয় জানতে পারেনি। বলতে গেলে ও সবসময় নিজেকে আড়াল করে রেখেছে, যেন কেউ ওকে ধরতে না পারে, ও যেন ধরা না পড়ে। তাই বছরে বছরে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বদলায় ও। তার জন্য পুলিশও কনফিউজড হয়ে যায়। রওশনকে শেষ করার জন্য স্কটল্যান্ড থেকে বিডিতে এসেছে ও। নতুন পরিচয়, নতুন চেহারা, শুধু সুভার সামনে নিজের আসল পরিচয় তুলে ধরেছে ও। কারণ সুভাকে দিয়ে নিজের কার্যসিদ্ধি ওর মূল লক্ষ্য। ভিতরে আসতে বলবেন না মিসেস সুভা রতন রায়দাদা? উফ সরি, মিসেস হওয়ার আগেই তো নিজের মিস্টারকে মেরে ফেলেছেন আপনি, তাও নিজের হাতে। তাই মিস অব্দি সীমিত থাকুক। কেন এসেছেন এখানে? আর কি চাই আপনার? আপনি যা বলেছিলেন আমি তো তা পূরণ করেছি, তাহলে কেন এসেছেন আবার? তোমার জন্য তোমাকে একটা প্রপোজাল দিয়েছিলাম সুভা। আমি সেটা রিজেক্টও করে দিয়েছি। ভুলে যেও না, রওশন এখন আর নেই। তাই ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যাও, রানী করে রাখবো। আর যদি আমি জোর করি তাহলে দাসী হওয়ার যোগ্য থাকবে না। কে কিসের যোগ্য থাকবে না তার সময় বলবে। আজ রাতে আমার ফ্লাইট। সব সময় মতো এবারও নিজের কাজ শেষ করে চলে যাব, কেউ বুঝতেও পারবে না। তোমাকে তো নিজের সাথেই নিব, বি রেডি। বলে চলে যায় শান। সুভা এতক্ষণ কতটা ভয়ে ছিল তা ও ছাড়া কেউ বলতে পারবে না। শান যেতেই দরজাটা ধপ করে বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করেও। ভয়ে হাত পা কাঁপছে সুভার। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলে। তারপর টেবিল থেকে পানির গ্লাস তুলে পুরো গ্লাস খালি করে দিল। 4 দিন আগের কথা মনে পড়তে গায়ে কাঁটা দিয়ে ওঠে ওর। ফ্ল্যাশব্যাক। সুভার জ্ঞান ফিরতে নিজেকে অচেনা কোথাও আবিষ্কার করেও ধরফড়িয়ে উঠে বসে সুভা। আশেপাশে তাকাতেই সোফায় চোখ গেল ওর। অচেনা একজন বসে আছে সোফায়। কে আপনি? কেন এনেছেন এখানে আমাকে? ঋষে একটা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে লোকটার হাতে দেয়। লোকটি দাঁড়িয়ে বলতে শুরু করে, আমি শান ড্রাগ ওয়ার্ল্ডের সবচেয়ে খুনি মাফিয়া। শান নামটা শুনেই কিছুটা অবাক হয়ও, কারণ এই নামের কখনো কারো কথা রওশনের কাছ থেকে শোনেনিও। কেন এনেছেন আমাকে এখানে? কি চাই আপনাদের? শান উঠে সুভার সামনে আসে। তারপর ওর চারপাশে ঘুরতে ঘুরতে বলতে শুরু করে, তোমাকে আমার একটা কাজ করতে হবে।
এই কাজটা শুধু সেই করতে পারবে। রওশনের খুব কাছের, যাকে রওশন চোখ বন্ধ করে বিশ্বাস করে, যার কাছে যেতে রওশন ওর অস্ত্র ওর গার্ড কাউকে অ্যালাউ করে না। মানে কি আপনার? আমি চাই তুমি রওশনকে মেরে ফেলো। শুভা কথাটা শুনে কয়েক কদম পিছিয়ে গেল। অসম্ভব। আপনি বুঝতে পারছেন কি বলছেন? ভালোই ভালোই বলছি, আমাকে যেতে দিন, না হলে রওশন আপনার কি অবস্থা করবে তা আপনার কল্পনার বাহিরে। শুভা যেতে নিলে রিশা ওর হাত ধরে আটকে ওর গালে চড় বসিয়ে দেয়। শুভা ছিটকে পড়ে ফ্লোরে। এই মেয়েটা অনেক ঘাটতারা। তখন এত বানিয়ে বললাম রওশনের নামে, তাও আমার কথায় বিশ্বাস না করে রওশনের কাছে যেতে নিয়েছিল। এই জন্য মুখে স্প্রে মেরে অজ্ঞান করে দিয়েছি। শান্ত হরিষা, লেট মি হ্যান্ডেল হার। শান সুভার কাছে এগিয়ে গেল। শানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সুভা গালে হাত রেখে ভয়ে ভয়ে পিছিয়ে যায়। নিজের জীবনের চিন্তা নেই তোমার জানি, কিন্তু নিজের চাইল্ড কেয়ার হোমের ছোট ছোট বাচ্চাদের চিন্তা তো আছে। কি বলতে চাইছেন আপনি? আমি খারাপ, অনেক খারাপ সুভা। আমার এক ইশারা সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নিঃশ্বাস পলকের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে জানো। সুভার কান্না আসছে, রওশনের নাম নিচ্ছে ও মনে মনে। বাবার জন্য 20 মিনিট সময় দিলাম তোমায়, ভাবাও। শান ঘড়ির দিকে তাকিয়ে বলে। শান রিশাকে ইশারা করে রুম থেকে বেরিয়ে গেল। 20 মিনিট পর শান রুমে ফিরে আসে। সুভা থাই বসে আছে একই জায়গায়, তবে ওর মুখে আগের মতন সেই ভয়টা নেই। তা হয়তো খেয়াল করেনি শান। কি ভাবলে? সুভা চুপ করে আছে। শান এবার নিজের ফোন বের করে সুভাকে দেখালো। অনেকগুলো লোক অরফানেজের বাইরে দাঁড়িয়ে আছে। আমার এক ইশারা সব শেষ হয়ে যেতে পারে সুভা। সুভা একধানে ভিডিওটার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আমি আমার লোকদের বলছি। আমি রাজি। সুভার কথায় কিছুটা অবাক হয় শান। এত তাড়াতাড়ি কিভাবে সুভা রাজি হলো? কোনো ঘাপলা নেই তো? ওকে ফাইন, যাও তাহলে, কিন্তু মনে রেখো আমার লোকেরা সর্বক্ষণ তোমার উপর নজর রাখবে। ডোন্ট ট্রাই টু চিট ইট অন মি। সুভা কিছু না বলে ধীর পায়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। তারপরের ঘটনা সবার জানা। বর্তমানে সুভা দেওয়াল ঘেঁষে বসে আছে। নিজেকে শান্ত করার চেষ্টা করছো। নিজের হাতের মেহেদির দিকে তাকিয়ে বলতে শুরু করে ও। সব ঠিক হয়ে যাবে, আই নো দ্যাট। শান নিজের মনের শোকে ড্রাইভ করছে। ওর সবচেয়ে বড় শত্রু শেষ ভাবতেই আনন্দে মন ভরে যাচ্ছে ওর। হঠাৎ একটা গাড়ি খুব জোরে শানের গাড়িকে টক্কর দেয়, আর ওর গাড়ি গিয়ে গাছের সাথে বাড়ি খায়। গাড়ির দরজা ভেঙে শান রোডে পড়ে যায়। সামনের গাড়িটি ঠিক শানের বরাবর দাঁড়ালো। শান কোনো রকম নিজের হাত ধরে উঠে দাঁড়ায়। প্রচুর ব্যথা পেয়েছেও, মাথায় হতে আঘাত পেয়ে লেগেছে। শান সরে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না। গাড়িটি ফুল স্পিডে ওর সামনে ছুটে আসে। শান ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু গাড়িটি ঠিক ওর ছুঁই ছুঁই হয়ে ব্রেক কষে। শান চোখ খুলে তাকায়। সামনে তাকাতেই ওর চোখ ছানা বড়া। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে রওশন। রওশনকে দেখে আত্মা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম শানের। তুই বেঁচে আছিস, কিন্তু কিভাবে? ম্যাজিক। আমি নিজে দেখেছি সুভা তোকে মেরে ফেলেছিল, তাহলে কিভাবে ফিরে আসলি তুই? তুই কি ভেবেছিস আমি তোর ফাঁদে পা দিয়েছি? নো ওয়ে শান, ভুল ধারণা তোর। ফাঁদে পা তুই দিয়েছিস, তাও আমার। শানের মাথায় কিছু ঢুকছে না। কিভাবে কি হলো? সব তো ওর প্ল্যান মোতাবেক হয়েছিল। তাহলে শান নিজের খোঁড়ানো পা দিয়ে পালানোর জন্য ছুটতে রওশন ওর পথ আটকায়। আরে ল্যাংড়া আমের বংশধর, এত তারা কিসের? তোর বহুরূপ চেহারা দেখে আই এম স্পিচলেস। সাপও এত চামড়া বদলায় না তুই যতটা চেহারা বদলিয়েছিস। এবার অনেক হয়েছে, ইটস টাইম টু স্টপ। শানের মাথায় কান তাক করে আবারও বলতে শুরু করলো রওশন। যেখানে আমার মতো এত কুল হিরো আছে, সেখানে তোর মতো খাড়া ভিলেনের থাকাটা বেমানান লাগে। ইটস লাইক দুধে মাছি পড়ার টাইপ। তুই আবারও আমার সাথে চালাকি করেছিস, ধোকা দিয়েছিস আমায়। সার্ভটা তোকে। তুই বাঁচলে তো আমাকে ছাড়বি। আর হ্যাঁ, ধোকাবাজদের ধোকা দিয়ে হাতে করতে হয়। তুই এমনটা করতে পারিস না রওশন। নাথিং ইজ ইম্পসিবল ফর রওশন রায়জাদা, ইউ ব্লাডি। বলে ট্রিগারে চাপ দিয়ে দিল রওশন। গুলি সোজা শানের মাথার ওপার। রওশন নিজের হাত ঝাড়তে ঝাড়তে ফোন বের করে কল করলো। আবি এখানকার মালটা সাফ করিয়ে দে, আর বাকিটা তুই হ্যান্ডেল কর।
আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, রেস্ট প্রয়োজন। কথাগুলো বলেই কল কেটে দিল ও। তারপর শানের দিকে এক পলক তাকিয়ে শার্টে ঝুলিয়ে থাকা সানগ্লাসটা খুলে চোখে পড়ে নিল। নিজের গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল ও। এদিকে সুভা নিজের রুমে দাঁড়িয়ে আছে বারান্দায়। হঠাৎ কারো গুনগুন করে গান গাওয়ার শব্দ পায়ও। কণ্ঠটা খুব পরিচিত। সুভা এক প্রকার দৌড়ে রুমে আসে, কিন্তু রুমে কেউ নেই। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরে ওকে। সুভা যেন নিজের শ্বাস ফিরে পেয়েছে। মানুষটি ওর ঘাড়ে নিজের নাক ঘষতে ঘষতে গাইতে শুরু করে। সুভার সাথে সাথে ঘুরে মানুষটিকে জড়িয়ে ধরে। তারপর তার বুকে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে বলে, রওশন। রওশন সুভাকে 2 হাত দিয়ে আগলে নেয়। তারপর ওর মাথায় চুমু দিয়ে বলে, আর কি হবে রওশন ছাড়া? সুভা রওশনের বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকায়। সুভার চোখে পানি টলমল করছে, একটু হলেই বুঝি গড়িয়ে পড়বে। চোখের পানি গড়িয়ে নিচে পড়ার আগেই রওশন সেটা নিজের হাতের তালুতে নিয়ে নেয়। চোখের পানিকে মুক্তের সাথে তুলনা করা হয় শোভা, তাই এত মূল্যবান জিনিস তুমি সামান্য কারণে ওয়েস্ট করতে পারো না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম রওশন। ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে গিয়েছে। সুভা রওশনের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে আবার। শুভা, হুম। আবার অনেক ঘুম পাচ্ছে। সুভা অবাক চোখে তাকায় রওশনের দিকে। তারপর বলে, এমন সিচুয়েশনও তোমার ঘুম পাচ্ছে? 3 দিন ঠিকমতো একটু রেস্টও করিনি, ঘুম পাওয়াটাই স্বাভাবিক। সুভা ভাবছে রওশন তো ঠিকই বলেছে, এই 3 দিন অনেক কঠিনভাবে কেটেছে ওর। সুভার ভাবনার মাঝে রওশন আচমকা ওকে কোলে তুলে নেয়। আরে কোলে নিলে কেন? তোমাকে বুকে নিয়ে ঘুমাবো তাই। রওশন সুভাকে শুইয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ে। তারপর ওকে নিজের বুকে টেনে নেয়। রওশন। শ্শ্, ঘুমাও। আমি জানি তুমি ঠিকমতো ঘুমাওনি, সো নো মোর ওয়ার্ড। রওশনের কথায় সুভা চুপ করে যায়। রওশন সুভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে গভীর ঘুমিয়ে তলিয়ে যায় সুভা। রওশন ঘুমায়নি, ওর চোখ এখনও খোলা। সে দিনের ঘটনা সব একে একে চোখে ভাসছে ওর। ফ্ল্যাশব্যাক। শান রুম থেকে বেরিয়ে যেতেই সুভা চিন্তায় পড়ে যায়। কী করবে ও কিছুই বুঝতে পারছে না। হঠাৎ সুভা সামনের টেবিলে একটা ফোন দেখতে পায়। ফোনটা রিশার। সুভা দ্রুত উঠে এমার্জেন্সি কল থেকে রওশনকে কল করে। রওশন অপরিচিত নাম্বার দেখে কিছুটা দেরিতে রিসিভ করে। রিসিভ করতেই সুভার কণ্ঠ শুনতে পায় ও। রওশন। শুভা, কি হয়েছে তোমার? আর এটা কার নাম্বার? সুভা রওশনকে শানের বলা সব কথা বলতে শুরু করে। শানের নাম শুনতেই রওশন খানিকটা অবাক হয়। যাকে খুঁজতে খুঁজতে ওরা হয়রান, সে নিজে ওদের কাছে এসে ধরা দিয়েছে। বিষয়টা একটা সুযোগের মতো লাগছে রওশনের কাছে। শানকে হয়তো এবার ধরতে পারবে ওরা। শান যেটা বলেছে সেটা করবে তুমি। রওশন, কি বলছো তুমি? আগে আমার পুরো কথাটা শোনো শুভা। রওশন সুভাকে সব বুঝিয়ে বলে কিভাবে কি করবে। রওশন চাইলে সুভাকে ছাড়িয়ে আনতে পারত, কিন্তু ওর মাথায় অন্য কিছু ঘুরছে। সৎ হোক, মাফিয়া বলে কথা, সব কাজে ভেজাল না করলে এদের ভালো লাগে না। সুভা রওশনকে যেখান থেকে ফেলেছিল সেখানে জলাশয় ছিল নিচে, তাই রওশন সাঁতরে উঠতে পেরেছে। কিন্তু ওপর থেকে পড়ার সময় পায়ে আঘাত পায় ও। তার জন্য 3-4 দিন হাসপাতালাইজড হতে হয় ওকে। আবি আর পুলিশ ফোর্স শানের বিষয়ে সব প্রুফ কালেক্ট করে। আর আজ শানের পালানোর আগেই রওশন ওকে পরপার পাঠিয়ে দেয়। বর্তমানে সব কিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে রওশন। সুভার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে সব পেন যেন ভুলে যায় ও। সুভার গালে ঠোঁট ছুঁয়ে দিতেই সুভা গুটি গুটি মেরে রওশনের বুকে লেপ্টে যায়। রওশন মুচকে এসে সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। এইদিকে ইন হেডকোয়ার্টার, রিশা একটা চেয়ারে বসে আছে। ওর বরাবর টেবিলের ওপর আভি বসে পড়ে। ওহি দরজার সামনে দাঁড়িয়ে দেখছে আভি কি করতে চাইছে। রিশাকে থেরাপি দেওয়া হয়েছে। একটা লেডি পুলিশকে দিয়ে বেচারির অবস্থা খারাপ এখন। ওফ রিশা বেবি, তোমার গালের এই অবস্থা কে করলো? আমি কিছু করিনি, সব শান করেছে। আমাকে যেতে দাও প্লিজ। বেবি ডোন্ট প্যানিক, আমি আছি তো। তুমি তোমার সব ক্রাইম স্বীকার করে নাও, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু জানি না। ভালো কথার মানুষ না তুমি। এত ভালোবেসে বললাম অথচ নিজের মুখ খুলছই না। তোমার জন্য স্পেশাল থেরাপি ঠিক আছে। মানে? আভি গুনগুন করতে করতে বেরিয়ে গেল। ও যেতেই একটা মোটা লেডি অফিসার হাতে স্টিক নিয়ে প্রবেশ করলো। রিশার আর বুঝতে বাকি রইল না আভি কি মিন করছিল। আভি বেরিয়ে এসে দেখলো ওহি রিশার অবস্থা দেখে হাসছে।
আবি বুঝতে পারছে সেদিন আবি রিশার সাথে কথা বলেছিল বিধায় ওহি ওর ওপর রাগ। আবি গিয়ে ওহির সামনে দাঁড়ায়। এত হাসি কিসের? কই না তো, এমনি। চলো তোমাকে বাসায় ড্রপ করে দিই। ওহি মাথা নাড়িয়ে সম্মতি দিল। আবি ড্রাইভ করছে আর ওহি জানালার বাইরে তাকিয়ে আছে। ওহিদের বাড়ির বাইরে গাড়ি থামাতেই ওহি নেমে পড়ে আর আবি চলে যায়। বাড়ির ছাদ থেকে ওদের দেখে মুচকি হাসছে অর্ণব। ওর মাথায় অন্য কিছু ঘুরছে। আভি, বাবুজি তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছি, একটু অপেক্ষা শুধু। সুভার ঘুম ভাঙতে দেখে রওশন মিররের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। সুভাকে উঠে যেতে দেখেই রওশন মুখে হাসি টেনে ওর কাছে যায়। তারপর ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, বাসায় যাব। এখন গো। সুভা মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে গেল। এই ফাঁকে রওশন কাউকে কল করলো। সব রেডি? ওকে। কল কেটে দিল। সুভা বেরিয়ে আসতেই রওশন ওকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সামনে গাড়ি থামতে সুভা অবাক। পুরো বাড়ি আগের মতোই সাজানো, যেমনটা 4 দিন আগে ছিল। সুভাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে রওশন হালকা হাসলো। রওশন বেরিয়ে সুভাকে বের করলো, তারপর ভেতরে প্রবেশ করলো। সব তো আগের মতো সাজানো রওশন। কারণ বিয়ের জন্য ডেকোরেশন হয়েছিল। বিয়ের আগে কিছু সরবে না। সুভা অবাক চোখে তাকায় রওশনের দিকে। ওর চোখে প্রশ্ন স্পষ্ট। এঙ্গেজমেন্ট কমপ্লিট, হলুদ মেহেদি কমপ্লিট, এখন ব্যাস বিয়েটা বাকি, আর সেটা আজকেই হবে। বিয়ে তাও আজকে? আপনি আমাকে এবারও কিছু জানাননি রওশন, এটা ঠিক না। আরে এত জানানোর কি আছে? তোমার বোঝা উচিত ছিল সেদিন বিয়ে হয়নি তাই আজকে হবে। সুভা রাগে ফুঁসছে রওশনের দিকে তাকিয়ে, আর রওশন এদিক ওদিক তাকিয়ে ওর দৃষ্টি অ্যাভয়েড করছে। সুভা কিছু না বলে হনহন করে নিজের রুমে চলে গেল। রওশন এবার হাঁপ ছেড়ে বাঁচল। ও যত বড় গ্যাংস্টারই হোক না কেন, সুভার রাগের সামনে ওর সাহস হাওয়া হয়ে যায়। রাতে পুরো বাড়ি মেহমানে গমগম করছে। একটা ট্রেস করা হয়েছে, সেটা দুদিকে বরবধূর বসার জায়গা, মাছ দিয়ে নেটের পর্দা টানানো। রওশন গোল্ডেন কালারের শেরওয়ানি পরেছে, মাথায় পাগড়ি, পুরো বরের লুক। আবি রেড কালারের শেরওয়ানি পরেছে আর মাথায় পাগড়ি। টাইসেলও কম যাচ্ছে না, ওকেও গোল্ডেন কালারের টি শার্ট পরানো হয়েছে। রওশনের পাশেই বসে আছে ওহি সুভাকে নিয়ে নিচে আসছে। গোল্ডেন আর ক্রিস্টাল কাজ করা লেহেঙ্গা, হাত ভরা চুড়ি আর পা ভর্তি গহনা, সব মিলিয়ে অসাধারণ লাগছে ওকে। ও আভি ওহির দিকে তাকাতেই হা হয়ে যায়। সাদা রঙের লেহেঙ্গায় অসাধারণ লাগছে ওকে। সুভাকে রওশনের বরাবর বসানো হয়েছে। কাজে বিয়ে পড়ানো শুরু করে। সবার আগে রওশনকে কবুল বলতে বলা হয়। রওশন 1 সেকেন্ড দেরি না করে 3 কবুল বলে ফেলে। সবাই হাসছে ওর কাজে। সুভাকে কবুল বলতে বললেই কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে একটা গভীর নিঃশ্বাস নিয়ে কবুল বলে। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হলো। আরেকটা বিয়ে এখনো বাকি কাজী সাহেব। আপনিও বিয়ে করবেন নাকি? স্যার যতই হোক বয়সের দিকে একটু লক্ষ্য রাখুন। আবির কথায় সবাই মুখ টিপে হাসছে। অর্ণব চোখ গরম করে তাকায় ওর দিকে। আমি নিজের না, আমার মেয়ে ওহির কথা বলছি আভি। ওহির নাম শুনে আবির মুখের রং পাল্টে গেল। ও অবাক চোখে তাকায় ওহির দিকে। ওহির বিয়ে কার সাথে? তোমার সাথে। কি বলেই আভি দাঁড়িয়ে গেল। ওহির মনে তো লাড্ডু ফুটছে। ও আগে থেকে এই বিষয়ে জানতো। আপনি বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। এটা কেমন কথা? আমার বিয়ে তাও আমাকে না জানিয়ে? করবো না আমি বিয়ে? তুমি বাচ্চা মানুষ, তাই তোমাকে জানানোর দরকার মনে করিনি। বড়দের নির্ণয় যথেষ্ট তোমার জন্য। আমি বাচ্চা? তাহলে বিয়ে দিচ্ছেন কেন? আর কোন বড়দের কথা বলছেন? আমি ডিসিশন নিয়েছি এ বিষয়ে আভি, অ্যাজ ইউর গার্জেন। ভাই তুই? করবো না বিয়ে আমি। আপনার চুলের মেয়েকে তো কখনোই না। আভি চলে যেতে নিলেই অর্ণবের গার্ডরা ওর ওপর গান তাক করে দাঁড়ায়। এখান থেকে এক হলে ওহি ডলে উঠবে অথবা তোমার লাশ। আভি ভয়ে ভয়ে রওশনের দিকে তাকায়। রওশন 2 হাত তুলে বলে, আমার কিছু করার নেই। ভাই নেহি দুশ্মন হ্যায়। আভি মুখ গোমরা করে বসে পড়ে। কাজে বিয়ে পড়ানো শুরু করে। আভি বাইরে দিয়ে রাগ দেখালেও আজকে অর্ণবের গালে চুমু দিতে ইচ্ছে করছে ওর। আজ প্রথমবার হিটলার কাজের কাজ করছে। রওশন আর সুভার সামনে একটা আয়না রাখা একজন রওশনকে জিজ্ঞেস করলো আয়নায় কাকে দেখা যাচ্ছে। রওশনের জবাব, আমার লাইফলাইনকে। সুভাকে প্রশ্ন করতে সুভা জবাব দেয়, আমার মিস্টার অ্যারোগেন্টকে। এবার আভি আর ওহিকে জিজ্ঞেস করা হয়।
ওহি কিউট করে আভিকে দেখে বলে, আমার হিরোকে দেখতে পাচ্ছি। আভি এখনও মুখ গোমড়া করে আছে। ওকে জিজ্ঞাসা করতে ও উত্তর দেয়, বাংলাদেশের জাতীয় চুড়ালকে দেখতে পাচ্ছি। আভির কথায় হাসির রোল পড়ে যায় ওখানে। বিয়ে সম্পূর্ণ হতেই কিছু সময়ের মধ্যে সব মেহমানরা চলে যায়। আভি নিজের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকবে কি না ঢুকবে না বেচারা কনফিউজ হয়ে আছে। আভি মনে মনে ভেবে নিয়েছে ওহির সাথে একটুও কথা বলবে না। যতই হোক ওহি ওকে হার্ট করেছে। আরও কিছুদিন শাস্তি না দিলে ওর মন ভরবে না। সব কিছু ভেবে নিয়ে রুমে প্রবেশ করলো আভি। রুমে প্রবেশ করতে অবাক ও এমনটাও কল্পনা করেনি। ওহি কান ধরে ইনোসেন্ট ফেস করে দরজার ঠিক বরাবর দাঁড়িয়ে আছে। আভি রুমে প্রবেশ করতে ওহি কাঁদো কাঁদোভাবে বলতে শুরু করে, আই এম সরি অভি, আমি যা যা করেছি সব কিছুর জন্য সরি। আমি তো ছোট, বলো ছোটরা তো ভুল করি, কিন্তু তুমি বড়, তোমার উচিত আমাকে ক্ষমা করে একটা সুযোগ দেওয়া। তুমি তুমি যা বলবে আমি করব, তোমার সব কথা শুনবো, প্রমিস। তো আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ। আভি এমনটা এক্সপেক্ট করেনিও। আভি দ্রুত ওহিকে জড়িয়ে ধরে ওর কান্না থামানোর চেষ্টা করতে করতে বলে, এভাবে কাঁদে না ওহি, চুপ হয়ে যাও প্লিজ। সবাই কি ভাববে? আমি আমার বউকে বিয়ের রাতে হয়তো পিটিয়েছি, তাই সে কান্না করছে। আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে, চুপ করে যাও প্লিজ। ওহি এবার ফুপিয়ে কেঁদে ওঠে। তারপর বলতে শুরু করে, আমি তোমার সব কথা শুনবো, তা বলো তুমি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ হ্যাঁ জান, ক্ষমা করেছি। হঠাৎ আভির মাথায় দুষ্টু বুদ্ধি চাপে ও ওহিকে পরীক্ষা করার জন্য বলতে শুরু করে, তুমি এমন সব কথা শুনতে, তাই না? আভি এবার ওহিকে ছেড়ে চট করে বিছানায় শুয়ে পড়লো। তারপর ওহিকে বলতে শুরু করলো, তাহলে আমার পাটা টিপে দাও তো। সারাদিন অনেক কাজ করেছি, পা দুটো ব্যথা করছে। আভি ঘুমানোর ভান ধরে। ওহির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। মনে মনে রাগে ফুঁসছেও। হাতি কাদায় পড়লে ব্যাঙও লাথি মারে, কথাটা সত্য। তুমি আমাকে ব্যাং বললে? না, আমি নিজেকে হাতি বলেছি। তুমি কিন্তু প্রমিস করেছো আমার সব কথা শুনবে। কথার খেলাপ করতে পারো না তুমি। ওহি কোনো উপায় না পেয়ে আভির পায়ের সামনে বসে ওর পা টিপতে শুরু করে। রাগ সব যেন আভির পায়ে মেটাচ্ছে। ও আভি মুখ টিপে হাসছে আর ওহির অসহায় অবস্থা এনজয় করছে। রওশন রুমে ঢুকতে দেখে সুভা নেই। রুমের আশেপাশে চোখ বুলিয়েও কোথাও দেখতে পায়নি সুভাকে। বারান্দায় আবছা আলোয় কারো ছায়া দেখা যাচ্ছে। রওশন মুচকে এসে বারান্দার দিকে পা বাড়ায়। সুভা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় ওর লেহেঙ্গা, স্টোন আর গহনাগুলো জ্বলজ্বল করছে। অদ্ভুত সুন্দর লাগছে এই মুহূর্তে সুভাকে। রওশন ধীর পায়ে সুভার দিকে এগিয়ে যায়। পেছনে হঠাৎ কারো অস্তিত্ব টের পেলেই ঘাবড়ে ঘুরে দাঁড়ায় সুভা। ঘুরতেই কারো বুকের সঙ্গে ধাক্কা খায় ও। সুভা মুখ তুলে তাকাতে দেখলো রওশন একধানে ওর দিকে তাকিয়ে আছে। ওর চোখে অদ্ভুত নেশা দেখতে পাচ্ছে সুভা। রওশনের চোখের দিকে তাকিয়ে সেই দৃষ্টির গভীরতা অনুভব করার চেষ্টা করছে ও। হঠাৎ নিজের কোমরে রওশনের শীতল হাতে স্পর্শ পেতেই কেঁপে ওঠে সুভা। ওর নিঃশ্বাস যেন আটকে আসছে। হৃদস্পন্দন দ্রুতগতিতে ওঠানামা করছে। ঠান্ডার মধ্যেও ঘামছে সুভা। রওশন নিজের অন্য হাত দিয়ে সুভার মাথায় ওড়নাটা সরিয়ে দিল। সাথে সাথে সেটা নিচে পড়ে গেল। তুমি আমার কাছে একটা নেশার মতো শোভা, যেটা থেকে চাইলে আমি নিজেকে মুক্ত করতে পারবো না। আমি তোমাকে চাই শুধু এ জন্মে না, আগামী প্রতিটা জন্মে। রওশনের প্রতিটা কথায় সুভা গভীর আবেগ আর ওর প্রতি সেই সীমাহীন ভালোবাসা অনুভব করতে পারছে। আই লাভ ইউ রওশন। রওশন সুভার দিকে অপলক তাকিয়ে আছে। সুভা উত্তরের আশায় এখনও তাকিয়ে আছে রওশনের দিকে। রওশন কিছু না বলে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। রওশনের প্রতিটা স্পর্শে সুভা অনুভব করতে পারে ওর ভালোবাসার গভীরতা। উত্তরের প্রয়োজন নেই ওর, কারণ অনেক সময় ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে শব্দ কম পড়ে যায়। 16 বছর পর নর্থ ক্যারোলিনা মডেল হাই স্কুল। প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে আছে 3 জন ছেলে আর একটি মেয়ে। দুটো ছেলের শার্ট অনেকটা ছেঁড়া আর ময়লা জামা, হয়তো মারামারি করেছে। প্রথমজন হচ্ছে রিশান রায়জাদা, রওশন রায়জাদার একমাত্র ছেলে। চোখে রাগ, হাত মুষ্টিবদ্ধ করে আছে সে। তার পাশেই দাঁড়িয়ে আছে আর্থ রায়জাদা, আভি রায়জাদার ছেলে। সে এখন মনে মনে আল্লাহকে ডাকতে ব্যস্ত, কারণ কিছু সময় পর এখানে ওদের ওপর টর্নেডো আয়লা ফণির মতো একটা ঝড় বইতে চলেছে। রিশানের ডান হাত শক্ত করে ধরে আছে ঋষিকা রুহু রায়জাদা।
রওশনের চোখের মণি আর রিশানের কলিজা। ঋষিকার চোখ তার বরাবর দাঁড়িয়ে থাকা রিক্ত মেহরাবের দিকে। রিক্তর ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে, তাও ঠোঁটের কোণে হাসি, চোখ দুটো স্থির ঋষিকার মায়াবী মুখের দিকে। রিক্তের ঠোঁটের হাসি রিশানের কাছে কাঁটার মতন বিঁধছে। একটু আগে এত মারল, তাও ওর ঠোঁটের হাসি সচ্ছে না, আর না ঋষিকার থেকে চোখ। প্রিন্সিপাল কিছুটা রাগে দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে ওদের প্যারেন্টসদের কল করলো। রওশন আর রিক্তা বাবা আকিব মেহরাব এসেছে প্রিন্সিপালের সাথে কথা বলতে। প্রিন্সিপালের সাথে সব মীমাংসা করছে ওরা। এর মাঝে আমরা কিছুক্ষণ আগের ঘটনা জেনে আসি। রিশান আর রিক্ত ক্লাস 10-এ সেম সেকশনে পড়ে। রিশান যেখানে একজন ব্রাইট আর স্কুলের টপ স্টুডেন্ট, সেখানে রিক্ত বিগড়ে যাওয়া, সব বিষয়ে ডোন্ট কেয়ারওয়ালা অ্যাটিটিউড নিয়ে ঘোরে। রিশান আর রিক্তর কখনো বনে না। রিক্ত ঠিকমতো কখনো স্কুলে আসে না, তাই ওর বন্ধুবাদে কারোর সাথে ওর তেমন পরিচয় নেই। ঋষিকা ক্লাস 8-এ পড়ে। লাইব্রেরি থেকে বের হওয়ার সময় আজ প্রথম রিক্তর সাথে ওর দেখা হয়। রিক্তকে দেখে কিছুটা ভয় পায় ঋষিকা, কারণ ও যতটা শুনেছে রিক্ত তত একটা ভালো ছেলে না। রিক্ত ঋষিকাকে ওর নাম জিজ্ঞেস করে। ঋষিকা ভয়ে ভয়ে পুরো নাম ডিটেলস বলতে থাকে রিক্তকে। রিক্ত ঋষিকার অনেকটা গা ঘেঁষে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। রিশান লাইব্রেরিতে এসে ওদের দেখে ফেলে। রিশানের মাথায় রক্ত চলে যায় রিক্তকে ঋষিকার পাশে দেখে। রিক্তর কলার ধরে টেনে লাইব্রেরি থেকে বের করে ওকে ইচ্ছে মতো পিটায় রিশান, কিন্তু রিক্ত পাল্টা প্রহার করেনি। যেখানে কেউ রিক্তের সাথে উঁচু গলায় কথা বলতে সাহস পায় না, সেখানে ও একটা মেয়ের জন্য মার খাচ্ছে। সবাই অবাক। এরপর প্রিন্সিপাল ওদের মারপিট থামিয়ে কেবিনে দাঁড় করিয়ে রাখেন। রওশন আর রাকিব প্রিন্সিপালের সাথে কথা শেষ করে নেয়। আই এম সরি মিস্টার হোসেন, আমার ছেলের কাছে আমি লজ্জিত। আসলে ও ছোট ছিল যখন ও মা মারা যায়, আমি ওকে এতটা কেয়ার দিতে পারি না বলে যে আজকে এই অবস্থা। আরে না মিস্টার আকিব, আমার ছেলের কাজেও আমার অবাক লাগছে। ও মোটেও এমন না, শান্তশিষ্ট, কিন্তু আজ কেন এমন করলো বুঝতে পারছি না। রওশন রিশানের কাছে গিয়ে দাঁড়ায় আর আকিব রিক্তের পাশে। তারপর ওদের বলে, সরি বলো ওকে রিশান। রিশান কখনো রওশনের কথার অমান্য করে না, তাই দাঁতে দাঁত চেপে ও রিক্তকে বলে, আই এম সরি। রিক্ত আচমকা রিশানকে জড়িয়ে ধরল। দোষ তো তোমার না, তাই সরিও তুমি না, আমি বলবো আই এম সরি সালা বাবু। শব্দটা আসতে বলল, শুধু রিশান শুনতে পেয়েছে। রিশানের মাথায় আগুন জ্বলে ওঠে ওর কথায়, কিন্তু সবার সামনে কিছু বলতে পারছে না। আমার বোনের থেকে দূরে থাকাটাই তোর জন্য মঙ্গলজনক। ওকে তো নিজের অস্তিত্বে মিশিয়ে নিয়েছি, দূরে থাকার তো প্রশ্নই ওঠে না। রিশান নিজের হাত শক্ত করে নেয়। ঋষিকা পুরো থ হয়ে দাঁড়িয়ে আছে। রওশন রিশান, ঋষিকা আর আর্থকে নিয়ে বেরিয়ে যায়, আর আকিব রিক্তকে নিয়ে। ঋষিকা যাওয়ার সময় রিক্তের দিকে ফিরতে রিক্তকে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। ঋষিকা পুরো ওর কাজে। মেহরাব ম্যানশন। রিক্ত নিজের রুমে চলে যেতে নিলেই আকিব পেছন থেকে বলে ওঠে, শুধরে যাও রিক, এখনো সময় আছে। রিক্ত পেছনে না ফিরে জবাব দিল, আমার বিষয়ে আপনাকে ভাবতে হবে না। কথাটা বলেই ওপরে চলে গেল ও। রায়জাদা মেনশন। সুভা রিশানের হাতে স্যাভলন লাগিয়ে দিচ্ছে। ঋষিকা আর রওশন দাঁড়িয়ে দেখছে। রিশানের ঠিক বরাবর টাফি বসা। টাফি টাইসেলের বেবি। যখন রওশন, সুভা আর আভি ওহি স্কটল্যান্ড গিয়েছিল, তখন টাইসেল একা হওয়ায় ওর জন্য একটা ফরেন লেডি পাপ্পি আনে আভি, আর ওদের বেবি টাফি। যদিও লেডি পাপ্পিটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, এখন শুধু টাইসেল আর টাফি আছে। টাফি রিশান, আর্ত আর আশিকার জন্য পাগল, ওদের আশেপাশেই থাকে। আজকে প্রথম তোমার নামে কমপ্লেন আসলো ঋষাদ, এটা কি ঠিক? ওর এটা পাওনা ছিল, আমার বোনের সাথে মিসবিহেভ করার শাস্তি। ওর পক্ষ হয়ে কথা বলার চেষ্টা করবি না একদম। ঋষিকা ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে গেল। আর্ত রিশানের পাশে বসে পড়ল, তারপর বলতে শুরু করলো, ব্রো, তুই কি এখন রিশু আর রিত্তর লাভ স্টোরিতে ভিলেনগিরি করবি? লাভ স্টোরি মাই ফুট। আমার বোনের আশেপাশে দেখলে মেরে ফেলবো ওকে। কি ফুসুর ফুসুর করছিস তোরা? কিছু না বড় আম্মি, বলছিলাম ভালো হয়েছে মম ড্যাড দেশের বাহিরে, না হলে আমার ব্যান্ড বাজতো। আর্থ, তুই আমার রুমে আয়। টাফি, কাম বেবি। রিশান উঠে চলে গেল, আর আর্ত ওর পেছনে। টাফিও দৌড় ওদের পেছনে। ঋষিকাও নিজের রুমে চলে গেল। ওরা যেতে রওশন সুভার পাশে বসে পড়ল। যেখানে আমি লাভ ম্যারেজ করলাম
সেখানে আমার ছেলে ভালোবাসাকে লেম বস্তু ভাবে। হাস্যকর বিষয়, তাই না শোভা? সবাই তো আর একরকম না রওশন। ভালোবাসার প্রতি ওর বিশ্বাস কম, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমার কি মনে হয় জানো? কি? আমাদের ঋষান হয়তো ঋষিকার লাভ স্টোরির সবচেয়ে বড় ভিলেন হবে। একদম উল্টাপাল্টা বকবেন না রওশন। আমার ছেলে ভিলেন না, হিরো, ওকে? আর এমন একজন অবশ্যই আসবে যে আমাদের ঋষানকে ভালোবাসার সঠিক মানে বুঝাবে, দেখে নিও। হয়তো, কিন্তু আর যাই হোক, আমার ভালোবাসা কিন্তু তোমার প্রতি কখনো কমেনি, আর কমবেও না। সুভার কপালে ঠোঁট ছুঁয়ে আবারও বলে উঠল রওশন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। রওশনের বুকে মাথা রেখে বলল সুভা।